আচ্ছা, ভারতের জাতীয়তাবাদ জিনিসটা ঠিক কিভাবে জন্ম নিল? মানে কোন সেই শক্তি যা এত বড় আর বৈচিত্র্যে ভরা একটা দেশকে ব্রিটিশদের বিরুদ্ধে একজোট করে ফেলল? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ঐতিহাসিক যাত্রার গভীরে ডুব দেব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, একটা জাতি তো শুধু একটা ভৌগোলিক এলাকা নয়, তাই না? এটা আসলে একটা সম্মিলিত পরিচয়ের অনুভূতি। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কোন জিনিসটা লক্ষ লক্ষ মানুষের আলাদা আলাদা সংগ্রামকে একটা বিরাট ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলনে বদলে দেয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকছে। এর উত্তরটা কিন্তু কোনো একটা ঘটনা বা কোনো একজন নেতার মধ্যে আটকে নেই। ব্যাপারটা হলো ভারতীয় জাতীয়তাবাদের জন্ম হয়েছিল একটা সম্মিলিত অভিজ্ঞতা থেকে, আর সেটা হলো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সবার একজোট হয়ে সংগ্রাম করা। একদম কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছাত্র, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু অত্যাচার আর শোষণের শিকার হচ্ছিল। আর এই যে সবার এক যন্ত্রণা, এটাই হয়ে উঠেছিল তাদের এক হওয়ার সবচেয়ে শক্তিশালী বাঁধন। কিন্তু ঠিক কোন কোন ঘটনাগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই ব্যাপক ক্ষোভের আগুনটা জ্বালিয়ে দিয়েছিল? চলুন সেই কারণগুলো বা অনুঘটকগুলো একটু খতিয়ে দেখা যাক। প্রথম বিশ্বযুদ্ধ, এটা ভারতের জন্য অসম্ভব দুর্ভোগ বয়ে এনেছিল। ব্রিটিশরা কি করছিল? গ্রামের পর গ্রাম থেকে যুবকদের জোর করে সেনাবাহিনীতে পাঠাচ্ছিল। যুদ্ধের যে বিপুল খরচ, সেটা মেটানোর জন্য সাধারণ মানুষের ওপর চাপানো হলো অসম্ভব করের বোঝা। শুধু তাই না, তার উপর আবার ১৯১৮ থেকে ২১-এর মধ্যে ফসল নষ্ট হওয়ায় দেশজুড়ে দেখা দিল মারাত্মক খাদ্য সংকট। মানে সব মিলিয়ে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভটা যেন বারুদের মতো জমা হচ্ছিল। কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকে, তাই না? ধৈর্যেরও থাকে। এত অত্যাচার সত্ত্বেও একটা ঘটনা ছিল যা ওই জমে থাকা বারুদে ঠিক আগুনের মতো কাজ করেছিল। কি ছিল সেই ঘটনা যা সাধারণ মানুষের ধৈর্যের বাঁধটা একেবারে ভেঙে চুরমার করে দিল? সেটা ছিল কুখ্যাত রাওলাট আইন। ভাবুন একবার, ভারতীয় সদস্যদের এত তীব্র বিরোধিতা, কিন্তু কিচ্ছু শোনার প্রয়োজন মনে করল না ব্রিটিশ সরকার। আইনটা পাশ করে দিল। আর এই আইনটা সরকারকে যে কোনো রাজনৈতিক কার্যকলাপ দমন করার জন্য একটা মারাত্মক স্বৈরাচারী ক্ষমতা দিয়েছিল। মানে রাজনৈতিক বন্দীদের কোনো বিচার ছাড়াই ২ বছর পর্যন্ত আটকে রাখা যেত। এটা আসলে ছিল ভারতীয়দের স্বাধীনতা আর অধিকারের উপর একটা সরাসরি আক্রমণ। এই চরম দমনপীড়নের জবাব হিসেবেই কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির জন্ম হল, আর সেটা ছিল একেবারেই অভিনব। চলুন তো দেখি কি ছিল সেই পদ্ধতিটা। এই পদ্ধতির নাম ছিল সত্যাগ্রহ। আক্ষরিক অর্থে সত্যের জন্য আগ্রহ। এটা কিন্তু শুধু একটা কৌশল ছিল না, না, এটা ছিল গণ আন্দোলনের একটা সম্পূর্ণ নতুন দর্শন। এর একেবারে মূলে ছিল সত্যের অটল শক্তি, আর সেই সত্যকে সাহসের সাথে আঁকড়ে ধরে রাখার প্রেরণা। এই দর্শনের একেবারে কেন্দ্রে ছিল একটা গভীর বিশ্বাস। সত্যগ্রহ শেখায় যে যদি উদ্দেশ্যটা মহৎ হয় আর সংগ্রামটা যদি অন্যায়ের বিরুদ্ধে হয়, তাহলে অত্যাচারীকে হারানোর জন্য শারীরিক শক্তির কোনো দরকারই নেই। তখন নৈতিক শক্তি হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এর কৌশলটা ছিল একদম সহজ: অহিংসা। উদ্দেশ্যটা অত্যাচারীকে শারীরিকভাবে আঘাত করা নয়, একদমই না, বরং তার বিবেককে নাড়া দেওয়া। সত্য আর অহিংসার পথে চলে অত্যাচারীকে এটা বোঝানো যে সে যা করছে তা ভুল। তার ভেতরের মানবিকতাকে জাগিয়ে তুলে পরিবর্তন আনা, এটাই ছিল সত্যাগ্রহের আসল শক্তি। বেশ, তো চলুন এবার দেখি কিভাবে এই দর্শনটাকে বাস্তবে কাজে লাগানো হলো আর সারা দেশে এর কি অসম্ভব প্রভাব পড়ল। সালটা ১৯১৯, ১৩ই এপ্রিল। জালিয়ানওয়ালা বাগে ভারতের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়ে লেখা হলো। সেদিন ছিল বৈশাখী উৎসব। বহু মানুষ সেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে আর মেলায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ জেনারেল ডায়ার কি করল? বাগানের ঢোকা বেরোনোর একমাত্র রাস্তাটা বন্ধ করে দিল, আর তারপর নিরীহ নিরস্ত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর হুকুম দিল। তার নিজের মুখের কথা অনুযায়ী উদ্দেশ্য ছিল সত্যাগ্রহীদের মনে একটা নৈতিক প্রভাব তৈরি করা, সোজা কথায় ভয় ধরানো। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের শত শত নিরীহ নারী, পুরুষ, এমনকি শিশুরাও প্রাণ হারায়। আর এই ঘটনাটা গোটা ভারতে শোক আর ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। জালিয়ানওয়ালা বাগের ওই নৃশংসতা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছিল: ব্রিটিশ শাসনের অধীনে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। এর সরাসরি ফলে হিসাবেই ১৯২১ সালে শুরু হলো অসহযোগ আন্দোলন। মানে ব্রিটিশদের সাথে সব রকম সহযোগিতা বন্ধ করে দেওয়ার একটা দেশজোড়া ডাক। কিন্তু প্রশ্ন হলো, কারা যোগ দিয়েছিল এই বিশাল আন্দোলনে? আর সবার উদ্দেশ্য কি একই ছিল?
এই স্লাইডটা কিন্তু খুব চমৎকারভাবে দেখাচ্ছে যে স্বরাজ বা স্বাধীনতার মানেটা সবার জন্য একরকম ছিল না। ধরুন শহরের মধ্যবিত্ত শ্রেণী, তাদের কাছে এর মানে ছিল অর্থনৈতিক সুযোগ, বিদেশি জিনিস বয়কট করে নিজেদের ব্যবসা বাড়ানো। আবার অন্যদিকে কৃষকদের জন্য স্বরাজ মানে ছিল অত্যাচারী জমিদার আর ওই কোমর ভাঙা করের বোঝা থেকে মুক্তি। আর আসামের চা বাগানের শ্রমিকরা, তাদের কাছে স্বরাজ ছিল ওই বাগান থেকে বেরিয়ে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার স্বাধীনতা। অর্থাৎ স্বপ্নতা প্রত্যেকের আলাদা ছিল, কিন্তু শত্রু ছিল একটাই। কিন্তু এরপর চৌরি চৌরা নামের একটা জায়গায় আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে, আর ঠিক তখনই গান্ধীজি অসহযোগ আন্দোলনটা থামিয়ে দেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে দেশবাসী তখনও অহিংস গণসংগ্রামের জন্য পুরোপুরি তৈরি নয়। তার মনে হয়েছিল সত্যাগ্রহীদের আরও প্রশিক্ষণের প্রয়োজন আছে। অসহযোগ আন্দোলন তো থেমে গেল, কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষার আগুনটা নেভেনি। সেটা ছাই চাপা আগুনের মতোই ভেতরে ভেতরে জ্বলছিল। আর এর পরের পদক্ষেপটা ছিল আরও অনেক বেশি সুচিন্তিত, আরও প্রতীকী। এমন একটা পদক্ষেপ যা ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে গোড়া নাড়িয়ে দেবে। আর সেটাই ছিল বিখ্যাত লবণ মার্চ বা ডান্ডি মার্চ। গান্ধীজি লবণকে কেন বেছে নিলেন জানেন? কারণ এটা ছিল ব্রিটিশ শোষণের একটা নিখুঁত প্রতীক। ভাবুন, লবণ যা ধনী গরিব সবার লাগে, তার উপর কর বসিয়ে ব্রিটিশ সরকার দেখিয়ে দিয়েছিল তারা কতটা নির্দয় হতে পারে। তাই এক মুঠো লবণ তৈরি করে গান্ধীজি শুধু একটা আইন ভাঙেনি, তিনি লক্ষ লক্ষ ভারতীয়কে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে অহিংসার পথে থেকেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। আর এভাবেই তিনি গোটা জাতিকে এক সুতোয় বেঁধে ফেলেছিলেন। কিন্তু এই যে ঐক্যবদ্ধ আন্দোলন, এটা গড়ে তোলা কিন্তু মোটেই সহজ ছিল না। এর ভেতরেও ছিল নানা রকমের মতের অমিল, অনেক জটিলতা। চলুন এবার সেই চ্যালেঞ্জগুলোর দিকে একটু নজর দেয়া যাক। আন্দোলনের ভেতরে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটা ছিল এই পৃথক নির্বাচক মণ্ডলী নিয়ে। একদিকে দলিত এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতা আর আলাদা প্রতিনিধিত্ব ছাড়া তাদের সামাজিক অবস্থার উন্নতি সম্ভবই না। আবার অন্যদিকে গান্ধীজির মতো নেতারা আশঙ্কা করছিলেন যে এতে জাতীয় ঐক্য দুর্বল হয়ে পড়বে আর দেশটা আরও টুকরো টুকরো হয়ে যাবে। সুতরাং শেষ প্রশ্নটা শুধু ইতিহাস নিয়ে নয়, এটা কিন্তু আমাদের বর্তমান আর ভবিষ্যৎ নিয়েও। কিভাবে বিভিন্ন জনগোষ্ঠী, যাদের আশা আকাঙ্ক্ষা ভয় সবই আলাদা, তারা সবাই মিলে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে পারে। ভারতের স্বাধীনতার সংগ্রাম আমাদের এই কঠিন চ্যালেঞ্জটার মুখোমুখি দাঁড় করায়, আর এই প্রশ্নটা আজও আমাদের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক।